সবাইকে ক্লাস নাম্বার 16তে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি বিজয়। আপনারা এই ভিডিওটি বিডি নার্সিং সলিউশন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন। সেই একই রিকোয়েস্ট, বারবার একই কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা এসে ক্লাসগুলো করতে পারেন। আপনাদের সাপোর্ট আমি আশা করি পাবো। সো আমরা আজকে ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। এটা ডিপ্লোমা ইন নার্সিং প্রথম বর্ষের যে মাইক্রোবায়োলজি সাবজেক্ট সেখানে আছে, এবং দ্বিতীয় বর্ষে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সেখানেও একটা টপিক ম্যালেরিয়া আছে। সো আমরা শুরু করে দেই। প্রথমে ম্যালেরিয়ার ডেফিনেশন পড়ব আমরা। দেখেন কি বলা আছে, ম্যালেরিয়া ইজ এ প্যারক্সিমাল ফেব্রিল ইলনেস। এখানে প্যারক্সিমাল ফেব্রিল বলতে এটা তিনটা স্টেজ আছে, যেমন ফার্স্ট স্টেজে আপনার 15 থেকে 60 মিনিট, সেকেন্ড স্টেজে 2 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত স্টেজ আছে তিনটা, ঠিক আছে। এটা একটা মূলত আপনার হাই ফিভার, এটা আপনার 48 ঘন্টা প্রথম। এটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ইনফেকশনের দ্বারা হয়। দেখেন কি বলছে, কজড বাই প্রোটোজোয়া। দেখেন এই সেই একই কথা, পিতে প্লাজমোডিয়াম, ঠিক আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, তারপরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, লেস কমনলি বাই প্লাজমোডিয়াম ওভাল। এটা লেস কমন ওভাল, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই। এই ম্যালেরিয়া থাকলে ম্যালেরিয়াই এইভাবে উচ্চারণটা হবে, ঠিক আছে। সো ইট অকার্স ইউজুয়ালি ফলোয়িং দ্য বাইট অফ, এটা হয় কেন, বাইট কিসের কামড়ে, ইনফেক্টেড ফিমেল অ্যানোফাইলিন মসকিটো। ফিমেল অ্যানোফিলিন মসকিটো বা ফিমেল অ্যানোফিলাস মসকিটো একই কথা। আমরা আরও কয়েকটা ডেফিনেশন দেখব। দেখেন 2 নাম্বার ডেফিনেশন, যে ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ। এটা একটা প্রোটোজোয়াল ডিজিজ কজড বাই আর্থ্রোপয়েড বর্ন, একটা গোষ্ঠী বা শ্রেণী, একটা ইনফেকশন উইথ ম্যালেরিয়াল প্যারাসাইট। কোন ধরনের, প্লাজমোডিয়াম স্পিচেস, উইচ ট্রান্সমিটেড বাই ফিমেল অ্যানোফিলিন মসকিটো। সেই একই কথা, বরাবরের মতো সেই একই কথা আমিও বলি আপনাদের। 2টা ডেফিনেশন পড়বেন, 2টা পরীক্ষার খাতায় লিখবেন। আচ্ছা, 3 নাম্বারটা, ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ কজ বাই ইনফেকশন উইথ প্যারাসাইট অফ জেনাস জিন প্লাজমোডিয়াম অ্যান্ড ট্রান্সমিটেড বাই ম্যান সার্টেন স্পিচেস। একটা নির্দিষ্ট কি স্পিচ, একটা নির্দিষ্ট গোষ্ঠী কি ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলাস মসকিটো। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ফিমেল অ্যানোফিলাস মসকিটোর কামড়ের কারণেই কিন্তু আপনার ম্যালেরিয়াটা হচ্ছে, ঠিক আছে। সো এই 3টা ডেফিনেশন বললাম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা যে কোনো 2টা দেওয়ার চেষ্টা করবেন। আমার সাজেশন থাকবে প্রথমটা এবং দ্বিতীয়টাই। প্রথম 2টাই আমি আপনাদের সাজেস্ট করব। সো এই আমাদের ম্যালেরিয়ার ডেফিনিশনটা চলে গেল। এখন দেখেন আমরা পড়ব ক্লিনিক্যাল ফিচার, সাইন সিমটম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সব কথা কিন্তু একই, ঠিক আছে। সো এইটা আমরা ক্লিনিক্যাল ফিচার দেখব ম্যালেরিয়ার ক্ষেত্রে। দেখেন কি বলা আছে, এখানে বলা আছে ম্যালেরিয়া প্রেজেন্ট উইথ অ্যাব্রাপ্ট। দেখেন বাংলাগুলো কিন্তু সুন্দর করে লেখা আছে, আপনারা যদি নোট করে পড়েন আমার ক্লাস থেকে তাহলে কিন্তু আপনাদের জন্য বিষয়টা আরও সোজা হবে পড়তে। অ্যাব্রাপ্ট মানে অ্যাব্রাপ্ট অর্থাৎ আকস্মিক বা অপ্রত্যাশিত। অনসেট অফ ফিভার, জ্বর, চিলস অর্থাৎ কনকনে ঠান্ডা হয়ে যাবে। দেখেন সুন্দর করে লেখা আছে। অ্যাকম্পেইন অর্থাৎ বৈশিষ্ট্য মণ্ডিত করে, বা কি কি বৈশিষ্ট্য থাকে, বাই হেডেক মাথা ব্যথা, মায়ালজি অর্থাৎ মাংসপেশিতে ব্যথা, ঠিক আছে। আর্থ্রালজিয়া এটা আপনার জয়েন্ট পেইন, বা যে বাংলায় লেখা আছে যে সন্ধির বেদনা, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট 2 উইকস আফটার দ্য মসকিটো বাইট, অর্থাৎ এই ফিমেল অ্যানোফিলাস মসকিটো যখন আপনাকে কামড় দিবে তার 2 সপ্তাহ পরে আপনি এই ক্লিনিক্যাল ফিচারগুলা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে দেখেন 2 নাম্বার পয়েন্ট কি বলে, ফিভার মে বি কন্টিনিউড আর্লি ইন দ্য ডিজিজ। অর্থাৎ এই ডিজিজের প্রথমে ফিভার থাকবে, টিপিক্যাল পিরিয়ডিক একটা নির্দিষ্ট পিরিয়ডে, সাইকেল ডাজ নট ডেভেলপ ফর সেভারাল ডেজ আফটার অনসেট। এটা টিপিক্যাল সাইকেল কিন্তু দেখা যায় না, ঠিক আছে। দ্য ফিভার স্পাইক তীক্ষ্ণ উইচ ক্যান রিচ 41 ডিগ্রি সেলসিয়াস, এটা 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইতে পারে। ইজ ফ্রিকুয়েন্টলি অ্যাকম্পেইন্ড, বা এখানে
আপনি ক্যারেক্টারাইজড বাইও লিখতে পারেন, একই কথা, ঠিক আছে। ক্যারেক্টারাইজড বাই কি, নৌশিয়া, ভমিটিং কি, নৌশিয়া মানে কি, বমি বমি ভাব, ভমিটিং কি, বমি হওয়া, অ্যাবডোমিনাল পেইন কি, পেটে ব্যথা। দ্য ফিভার ইজ ফলোড বাই ড্রেঞ্চিং সোয়েটস, অর্থাৎ পরিপূর্ণভাবে সিক্ত সোয়েট, অর্থাৎ সে তার পুরো বডিটা ঘামবে, ঠিক আছে, সোয়েট মানে ঘেমে যাবে সেটা। এরপরে দেখেন স্প্লিনোমেগালি, কোথাও লাস্টে মেগালি থাকলে বুঝবো যে সেটা বড় হয়ে গেছে সাইজে, ঠিক আছে। দেখেন কি বলছে, স্প্লিনোমেগালি ইজ নট সিন ইন মোস্ট পেশেন্ট, দেখা যায় স্প্লিনোমেগালি কিন্তু মোস্ট পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা যায় না, কিছু কিছু রেয়ার কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। হেপাটোমেগালি, হেপাটো মানে আমরা বুঝি লিভার, তাহলে একটু আগে বললাম যে মেগালি অর্থাৎ লিভার সাইজে বড় হয়ে যাবে, ঠিক আছে। অকার্স রাফলি অন থার্ড কেস, অর্থাৎ 3 জনের মধ্যে আমরা 1 জনের মধ্যে দেখব কি তার লিভারটা সাইজে বড় হয়ে গেছে। এখন দেখেন অ্যানিমিয়া, অ্যানিমিয়ার মধ্যে আছে দেখেন মাইক্রোসাইটিক। এখন আমরা তো মাইক্রোবায়োলজিতে পড়ছি যে মাইক্রো মানে হচ্ছে ছোট, তাই না। এখন আপনার বুঝতে হবে যে মাইক্রোসাইটিক মানে হচ্ছে আরবিসি যেটা আমাদের রেড ব্লাড সেল, আমাদের ব্লাডের একটা কম্পোনেন্ট, আরবিসিটা সাইজে ছোট হয়ে যাবে, যেহেতু মাইক্রো আছে এটা মনে রাখাও সোজা। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া যেটা, সেখানে হচ্ছে আমার আরবিসিটা সাইজে ছোট হয়ে যাবে। এখন দেখেন এই নর্মোসাইটিক হাইপোক্রোমিক, এখন এই হাইপোক্রোমিক মানে কি, হাইপোক্রোমিক মানে হচ্ছে এখানে হাইপোক্রোমিক মানে হচ্ছে আপনার যে আমার যে রেড কালার, ঠিক আছে, ব্লাডের, সো রেড কালারটা হচ্ছে আর থাকবে না, আরবিসির রেড কালারটা কমে যাবে, সেটা হচ্ছে আমার হাইপোক্রোমিক টাইপ, ঠিক আছে, প্রমিনেন্ট। আচ্ছা, সো এইগুলা আমরা হচ্ছে দেখতে পাবো, এবং এইগুলা হচ্ছে আমাদের ম্যালেরিয়ার ক্লিনিক্যাল ফিচারটা চলে গেল। আচ্ছা, এখন দেখেন মোড অফ ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়া কিভাবে ছড়ায়। দেখেন প্রথমে আছে ট্রান্সমিশন বাই মসকিউটোস, একদম 1 নম্বর কথা হচ্ছে আপনার মশার কামড়ে ছড়ায়, মশার মাধ্যমে ছড়ায়। প্রথমে কি আছে, ইনঅক্লুশন অর্থাৎ টিকাদান অফ স্পোরোজয়েডস, এখানে টিকাদান বলতে কি হুল ফুটানো বোঝাচ্ছে, ঠিক আছে, ওই যে মশা যে হুল ফুটায় না ওইটা, ইনঅক্লুশন বলতে এখানে সেটা বোঝানো হয়েছে। স্পোরোজয়েডস ইনটু ম্যান বাই কি, বাইট, অর্থাৎ কামড় কিসের, ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিন মসকিটো, এটা তো আমরা বুঝছি। এখন দেখেন ট্রান্সমিটিং এজেন্ট কোনটা, ফিমেল অ্যানোফিলেস, আর ইনফেকশিয়াস ফর্ম সেটা হচ্ছে স্পোরোজয়েডস, ঠিক আছে। এই ইনফেকশন ফর্ম অর্থাৎ ইনফেকশন কজ করতে পারে এই স্টেজ, এটা স্পোরোজয়েডস। আর পোর্টাল, আমি প্রবেশ করে কিভাবে এটা, যেহেতু মশা আমার বডির স্কিনেই কামড় দিতেছে, তাহলে কি কিভাবে প্রবেশ করে, যে পোর্টাল অফ এন্ট্রি স্কিনের মাধ্যমে, তাই না। এখন ট্রান্সমিউশন, ব্লাড ট্রান্সফিউশনের কারণেও কিন্তু হয়। দেখেন ম্যালেরিয়া অকার্স ডিউরিং দ্য কোর্স অফ ব্লাড ট্রান্সফিউশন, অর্থাৎ একজনের ম্যালেরিয়া হয়েছে, আপনি সেই ব্লাডটা আরেকজনকে টেস্ট না করাই তার বডিতে দিয়ে দিলেন, তাহলে কি সেই ম্যালেরিয়াল প্যারাসাইটটা তার বডিতেও ঢুকে গেল, সেও ইনফেক্টেড হয়ে গেল। সেটা দেখেন একই কথা বলছে, হোয়েন ইনফেক্টেড পারসনস আর ইউজড অ্যাজ ডোনার্স, যখন ইনফেক্টেড পারসন ডোনার হিসেবে কাজ করবে, আরেকজনকে ব্লাড দিবে, সেক্ষেত্রে। কনজেনিটাল, জন্মগতভাবে ম্যালেরিয়া হতে পারে, কিভাবে, ট্রান্সমিশন অফ ইনফেকশন বাই ফেটাস ইনটু ইউট্রো থ্রো সাম প্লাসেন্টাল ডিফেক্ট, কিছু প্লাসেন্টার যদি ডিফেক্ট থাকে তাহলে প্রেগনেন্সিতে মায়ের থেকে কিন্তু বাচ্চারও কিন্তু ম্যালেরিয়া হতে পারে, ঠিক আছে। দেখেন ম্যালেরিয়া ড্রাগ অ্যাডিক্টস, এটা আবার কি, দেখেন থ্রু দ্য ইউজ অফ সেম সিরিঞ্জ হোয়েন ওয়ান অফ দেম ইজ ট্রান্সমিট, অর্থাৎ একজনের ম্যালেরিয়া হয়েছে, সে হচ্ছে অর্থাৎ যারা ড্রাগস নেয়, হ্যাঁ, নেশা করে, সিরিঞ্জের মাধ্যমে একজনের ম্যালেরিয়া হয়েছে, সে একটা সিরিঞ্জ দিয়ে নিল, আরেকজন আবার সেই একই তার ব্যবহৃত সিরিঞ্জ দিয়ে সেও নিল, তাহলে কি সেই একই কথা, তার ওই সিরিঞ্জের নিডিলে হচ্ছে তার ব্লাড লেগে আছে এবং ওখানে ইনফেক্টেড আপনার সেই প্যারাসাইটটা থেকে গেছে, সেটা কিন্তু তার বডিতেও প্রবেশ করে গেল। সো এই হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া। এবং আমি আপনাদেরকেও এটাও বলি যে আপনারা যে নিচে দেখেন রেফারেন্স আছে সেলিম রেজা 9th এডিশন 187 নাম্বার পেজে, এইগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টিচাররা যখন খাতা দেখবে তখন বুঝবে যে না, একটা সে অমুক বই থেকে পড়ছে, ওখান থেকেই সে লিখছে, বুঝবে, ঠিক আছে। এইটাও আপনারা সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। এখন দেখেন আপনার কমপ্লিকেশন অফ ম্যালেরিয়া,
ম্যালেরিয়ার কি কি কমপ্লিকেশন আছে সেটা দেখেন। প্রথমে হচ্ছে কোমা, হ্যাঁ, সেরিব্রাল ম্যালেরিয়া যখন চলে যায় তখন হচ্ছে আপনার ক্রনিক স্টেজে তখন কিন্তু কোমাতে চলে যায় পেশেন্ট, ঠিক আছে। সো কোমা হচ্ছে এটা হচ্ছে একটা ক্রনিক স্টেট অফ আনকনসিয়াসনেস, সে জীবিত আছে বাট আনকনসিয়াসনেস অবস্থায় অনেক দিন যাবত আছে, হয়তো খালি চোখটা খোলা আছে, মানে জীবিত থেকেও মৃতের মতো একটা অবস্থা, যেটা কোমা। হাইপার পাইরেক্সিয়া অর্থাৎ হাই ফিভার, আমার 104 ডিগ্রির উপরেও চলে যেতে পারে, তো এটা হলো একটা কমপ্লিকেশন, হাইপার পাইরেক্সিয়া অর্থাৎ হাই ফিভার। এরপরে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ আমার হাইপো মানে তো কম, আর গ্লাইসেমিয়া তো বুঝি যে আমার ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমে যাবে, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। সিভিয়ার অ্যানিমিয়া অর্থাৎ ব্লিডিং হতে পারে সিভিয়ার স্টেজে গিয়ে ম্যালেরিয়ার, সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া কি? আমাদের ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয়ে যাওয়া, সেটা হলো অ্যানিমিয়া। অ্যাকিউট পালমোনারি এডিমা, আমার পালমোনারি এডিমাটা কি? পালমোনারি এডিমাটা হচ্ছে আপনার টিস্যু আর এয়ার স্পেস, যে লাংসে আমাদের লাংসে টিস্যু বা এয়ার স্পেসের মধ্যে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন অর্থাৎ ফ্লুইড জমা বা পানি জমা হওয়া, এরকম ফ্লুইড জমা হবে আমাদের লাংসে, তখন আমরা সেটাকে বলবো অ্যাকিউট পালমোনারি এডিমা। অ্যাকিউট রিনাল ফেলিয়ার, হঠাৎ করে তার কিডনি ফেল করে যাবে, কিডনি কাজ করবে না, স্পন্টিনিউয়াস ব্লিডিং হবে। অ্যান্ড কোঅ্যাগুলোপ্যাথি, এখানে কোঅ্যাগুলোপ্যাথি মানে হচ্ছে ক্লটিং হবে না ঠিকঠাক, অর্থাৎ ব্লিডিং কোনো জায়গা দিয়ে হলে মনে করেন হচ্ছে তো হচ্ছেই, ব্লিডিং থামার আর কোনো নাম নাই, এটা হচ্ছে ডিক্রিজ দ্য অ্যাবিলিটি টু ব্লাড ক্লট, এইভাবে আমরা লিখতে পারি। মেটাবলিক অ্যাসিডিওসিস, এটা হচ্ছে আমার বডিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ব্লাডে, ঠিক আছে, এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডিওসিস, আমাদের ব্লাডে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন। শক তো আমরা জানি, বিস্তারিত ক্লাসও আমরা নিছি শকের উপরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং সলিউশনেই পাবেন। শক কি? আমার টিস্যুতে যখন ব্লাড ফ্লো হবে না ঠিকঠাক, অক্সিজেনের অভাবে কিন্তু শকে চলে যেতে পারে এইটা। অ্যাসপাইরেশন নিউমোনিয়া, অ্যাসপাইরেশন নিউমোনিয়া এই জিনিসটা কি? আমার হচ্ছে স্টমাক থেকে এবং আপনার মুখে যে মিউকাস হচ্ছে চলে আসবে, সেইটা মিউকাস বা আমার স্টমাকের যে সিক্রেশনগুলো আমি সেইগুলো গিলে ফেললাম এবং সেইগুলো আমি হচ্ছে লাংসে চলে গেলো, আমার স্টমাক সিক্রেশন বলেন মাউথ সিক্রেশন বলেন সব কিছু স্টমাকে চলে গেলো, এখানে বলছে অ্যাসপাইরেশন নিউমোনিয়া অর্থাৎ গিলে ফেলা। হ্যাঁ, অ্যাসপাইরেশন নিউমোনিয়া, আমার সব সিক্রেশনগুলো লাংসের মধ্যে চলে গেল, এটা হচ্ছে একটা কমপ্লিকেশন আপনার হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। সো এই 10টা পড়লেই হবে, এবং আপনারা এই যে রেফারেন্সে এটা আবিদ হোসেন মোল্লা তার বই থেকেই এই রেফারেন্সটা নেওয়া, সো আপনারা এই রেফারেন্সটাও লিখে দিতে পারেন। এখন এখানে দেখেন যে আপনার ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া, হাউ উইল ইউ ট্রিট এ কেস অফ ম্যালেরিয়া, দেখেন বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, এবং এটা এভাবে যদি আসে যে রাইট ডাউন দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া, মেডিকেল ম্যানেজমেন্ট যেখানে ড্রাগস আসবে এবং মেইন পয়েন্টগুলো আসবে, হ্যাঁ, ট্রিটমেন্ট যেটা মেডিকেল ম্যানেজমেন্ট আসলে কিন্তু আপনারা এই যে এখন যেটা পড়াচ্ছি এইটাই আপনারা লিখবেন, ঠিক আছে। এখন দেখেন প্রথমে আছে হচ্ছে ক্লোরোকুইন বলছে হচ্ছে ক্লোরোকুইন, এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। দেখেন ক্লোরোকুইন ইজ দ্য ড্রাগ চয়েস ফর অ্যাকিউট ম্যালেরিয়া, হঠাৎ ম্যালেরিয়া হলে কজ বাই সেন্সিটিভ স্ট্রেইন, অর্থাৎ সেন্সিটিভ স্ট্রেইন দিয়ে যদি এটা হয় তাহলে আমার ফার্স্ট ড্রাগ চয়েস হচ্ছে ক্লোরোকুইন। এখন দেখেন ইউজুয়াল কোর্স অফ ট্রিটমেন্ট, আমার কি কোন ডোজে দিব সেটা 600 mg অফ ইফেক্টিভ বেস 4টা ট্যাবলেট, 600 mg 4টা ট্যাবলেট ফলোড বাই 300 mg বেস ইন 6 আওয়ার, দেন 100 mg বেস টুয়াইস ডেইলি, তারপরে হচ্ছে 150 mg দিব 2 বার করে, হ্যাঁ, বিডি ফর 2 more days, তারপরে আরও 2 দিনের জন্য দিয়ে দেবো এটা। তারপরে দ্য ইনিশিয়াল ডোজ ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য কি, বাচ্চাদের জন্য ডোজটা কি, তার ওজন যতটুক তার সাথে 5 থেকে 15 mg, এটা সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, আমি এটা কত সিভিয়ার সেটার উপরে ডোজটা ডিপেন্ড করে। দেখেন 5 থেকে 15 mg পার কেজি, যদি মনে করেন যে একটা বাচ্চার ওজন হলো 10 কেজি আর আমি মনে করেন এখানে বলছে 5 থেকে 15 কেজি, আমি যদি 5 mg দিই তাহলে বাচ্চার ওজনের সাথে গুণ করে দিয়ে দেবো, 5 10 কে 50 mg আমি তাকে দেবো, ঠিক আছে। এটা হলো বাচ্চার ক্ষেত্রে ডোজ। এরপরে ফর সেমি ইমিউন ইন্ডিভিজুয়াল কি, যাদের ইমিউনিটি সিস্টেমটা একটু কমে গেছে,
মানে তার ইমিউনিটি সিস্টেম ইমিউনোডেফিসিয়েন্সি হয়েছে, এটা হচ্ছে বলা যায়, ঠিক আছে। এ সিঙ্গেল ডোজ একবার দেব কি 600 mg ফর অ্যাডাল্ট ইজ ইউজুয়ালি অ্যাডিকুয়েট, ঠিক আছে। সো আমরা একবার দিলেও কিন্তু এটা দিনের মধ্যে যদি একবার দেই সেটাও এনাফ। আচ্ছা, এরপরে 2 নম্বর পয়েন্ট। এখন 2 নম্বর পয়েন্টে বলছে যে প্লাজমোডিয়াম ফেলসিপারাম, হ্যাঁ প্লাজমোডিয়াম, এখানে সবগুলো হচ্ছে সংক্ষেপে দেওয়া। প্লাজমোডিয়াম ফেলসিপারাম ম্যালেরিয়া হুইচ ইজ ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট শুড বি ট্রিটেড উইথ, অর্থাৎ আমার উপরে যে ড্রাগ ক্লোরোকুইন দিলাম ওইটা দেখলাম যে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কাজ করতেছে না আমি ওইটা দেওয়ার পরে, তখন আমি কি দেব, তখন আমি এই ড্রাগগুলো দেব। দেখেন ক্লোরোকুইন কাজ করতেছে না, আমি দেব কুইনাইন ডাইহাইড্রোক্লোরাইড, আমি দেব কুইনাইন ডাইহাইড্রোক্লোরাইড অর সালফেট। কত এমজি দিব, 600 mg। সল্ট ওজনটাও দেখেন 10 mg পার কেজি, তার ওজনের সাথে 10 mg দিব, গুণ করে 3 টাইমস ডেইলি, তিনবার দেব দিনে, হ্যাঁ 600 mgটা 3বার দেব, তার ওজনের সাথে গুণ করে 5 দিন পর্যন্ত দেব ওরালি, অর্থাৎ মাউথে ট্যাবলেট ফর্মে দিব আমি ট্যাবলেট, হ্যাঁ। ফলোড বাই তার সাথে কি এ সিঙ্গেল ডোজ অফ সালফাডক্সিন 1.5 গ্রাম কম্বাইন্ড উইথ, এবং এটার সাথে আবার কি দেব পাইরিমেথামিন, ঠিক আছে, পাইরিমেথামিন 75 mg, যেমন 3টা ট্যাবলেট অফ ফ্যান্সিডার, ঠিক আছে এটা। আচ্ছা, অল্টারনেটিভ এবং পরিবর্তে কি ব্যবহার করতে হবে ওইটার পরিবর্তে সেটা, এই যে আপনার ফ্যান্সিডার বা কুইনিডিন প্লাস, এই দুইটার পরিবর্তে কি ব্যবহার করতে পারি, এই মানে অল্টারনেটিভ। মনে করেন যে এটা নাই, তখন আমি কি ইউজ করবেন, দেখেন মেফ্লোকুইন দিতে পারি 20 mg পার কেজি, তার ওজনের সাথে 20 mg দিব, ওই যেটা বললাম ওজনের সাথে 20 গুণ করব, যেটা হয় ওই ডোজ দেব। বেজ আপ টু ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ কোনটা 1.5 গ্রাম ইন 2 ডিভাইডেড ডোজেস, এইটাও লেপার্ট, অর্থাৎ আমি 1.5 গ্রাম পর্যন্ত দিতে পারবো এবং এটা 2টা ডোজে দিব, ঠিক আছে এটা। এরপরে হচ্ছে ম্যালারন, এটা হচ্ছে আপনার দেখেন অ্যাটোভাকুন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটোভাকিউন 250 mg প্লাস প্রোগুয়ানিল, হ্যাঁ প্রোগুয়ানিল 100 mg, 4টা ট্যাবলেট অনস ডেইলি ফর 3 days, একবার দিব 3 দিনের জন্য। এই হলো আমার চলে গেল হচ্ছে আপনার মেডিকেল ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া। এখন দেখেন প্রিভেন্টিভ মেজার্স অফ ম্যালেরিয়া, আমি কিভাবে ম্যালেরিয়াটা প্রিভেন্ট করতে পারি সেটা। প্রথমে আছে দেখেন প্রিভেন্টিভ মেজার্স অফ ম্যালেরিয়া ইনক্লুড ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া ইন কমিউনিটি, আমি কমিউনিটি লেভেলেই এটা ম্যানেজ করব উইথ আর্লি ডায়াগনোসিস, আগে থেকেই আমি টেস্ট করে এটা আগে থেকেই এটা ম্যানেজ করে ফেলবো। ইন্টারাপশন অর্থাৎ বাধাগ্রস্ত করব অফ ম্যালেরিয়া ট্রান্সমিশন উইথ ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন, হাউজিং আর ইম্পর্ট্যান্ট মেজার্স। যেমন আমরা বলি না ডেঙ্গু বা ম্যালেরিয়া হলে যেন আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখা, তারপরে কোথাও পানি জমে আছে কিনা সেটা দেখা, পানি জমা পাত্র উল্টা করে রাখা যেন মশার বংশ বিস্তার না করতে পারে, এইগুলো আর কি বোঝাচ্ছে, ঠিক আছে। এখন 3 নম্বরে ভেক্টর কন্ট্রোল ইজ প্রাইমারি অ্যাপ্রোচ, আমার যে ভেক্টর বাহক মশা ওইটা আমি কন্ট্রোল করলে প্রাইমারি অ্যাপ্রোচ, আমার প্রথম লক্ষ্য হবে যে ওইটাকে আমি কন্ট্রোল যদি করতে পারি তাহলে ম্যালেরিয়াটাও কিন্তু এই যে দেখেন এন্ডামিক এরিয়া, তখন এন্ডামিক এরিয়া সব জায়গায় হবে না এটা। দেখেন আরেকটা বলছে কি দ্য ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ মেজার্স আর রেসিডুয়াল স্প্রে, অর্থাৎ আপনার যে স্প্রে পাওয়া যায়, হ্যাঁ উইথ ডিডিটি, এই যে দেখেন নাম দিয়ে দিছে, অর আপনার ম্যালাথিয়ান অর ফেনিট্রোথিয়ন অর অয়েল, ঠিক আছে, অ্যান্টি লার্ভাল মেজার্স, অর্থাৎ এগুলা হচ্ছে মশার লার্ভা যেগুলা সেগুলা কিন্তু মেরে ফেলে। রিডাকশন অফ মসকিউটো ব্রিডিং সাইটস, যেখানে হচ্ছে ওরা উৎপন্ন হয়। এলিমিনেশন অফ ওয়াটার কালেকশন, ওই যেটা বললাম আগে যেখানে পানি জমে আছে। গুড ড্রেনেজ সিস্টেম, যেখানে ড্রেইন আছে সেখানে আটকে আছে কিনা, এক জায়গায় থমকে আছে কিনা পানি, সেখানে মশা হতে পারে। ইন্ডিভিজুয়াল প্রোটেকশন বাই বেড নেটস, অর্থাৎ আমি মশারি টানায় ঘুমাইতে বলতেছে সেটা। তারপরে রেপিলেন্টস, ঠিক আছে, এখানে রেপিলেন্টস মানে হচ্ছে প্রতিরোধক মূলত, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোটেক্টিভ ক্লথিং, আমি
আমার ড্রেসটাও আমি যেটা পরবো ক্লথিং সেটাও কিন্তু দেখেন কেমন হবে, উইথ লং স্লিভ মসকিউটো। লং স্লিভ মানে হচ্ছে যেটার হচ্ছে লম্বা হাতা আছে, এখানে স্লিভ মানে হচ্ছে হাতা, ঠিক আছে। তো আমি কোন ধরনের পোশাক পরবো, যেগুলাতে হাতা লম্বা ড্রেস, হ্যাঁ, গেঞ্জি না, যেটা যেমন ধরেন শার্ট আমার একদম কবজি পর্যন্ত একদম ঢেকে থাকবে, হ্যাঁ, এইরকম আর কি। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। মসকিউটো কয়েলস ইটিসি, মশার কয়েল আমি জ্বালাই দেবো যাতে মশা না আসে সেটা। এখন 5 নম্বরে দেখেন কেমো প্রোফাইল্যাক্সিস ইজ ইউজফুল, কেমো প্রোফাইল্যাক্সিসও গুরুত্বপূর্ণ। এরপরে 6 নম্বরে ম্যালেরিয়া ভ্যাকসিন আর আন্ডার ডেভেলপমেন্ট, ম্যালেরিয়া ভ্যাকসিন নিয়ে কাজ করা হচ্ছে, স্টিল ইন এক্সপেরিমেন্টাল স্টেজ, অর্থাৎ এটার কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। নর্মাল অ্যান্টি ম্যালেরিয়া প্রোগ্রাম stressed on different approach or strategies for malaria control through primary health care, অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে আমি ন্যাশনাল জাতীয় পর্যায়ে অ্যান্টি ম্যালেরিয়া প্রোগ্রাম করব, যে বিভিন্ন তাদেরকে শিখাবো যেখানে স্ট্র্যাটেজিস বা অ্যাপ্রোচ কীভাবে আপনার ম্যালেরিয়াটা কন্ট্রোল করতে হয়, আমরা সেভাবে একটা প্রোগ্রাম নিয়ে সবাইকে শেখাবো সেটা। সো এই আমার হচ্ছে চলে গেল আপনার প্রিভেন্টিভ মেজার্স অফ ম্যালেরিয়া। এখন দেখেন আপনার লাস্ট আমরা কোশ্চেনে চলে আসছি, সেটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট বা নার্সিং ইন্টারভেনশন অফ ম্যালেরিয়া। একজন নার্স হিসেবে আপনি কিভাবে একজন ম্যালেরিয়ার পেশেন্টকে ট্রিট করবেন সেটা। আমরা সোজা সরাসরি পয়েন্টে চলে আসছি। সিমটোমেটিক ট্রিটমেন্ট, আমরা যে ধরনের সিমটম দেখব পেশেন্টকে সেই ধরনের চিকিৎসা দিব, সেটা কেমন দেখেন। প্রথমে বলছে ইট শুড বি ডান উইথ অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ আমার তো ফিভার থাকবেই, জ্বর আসবেই, অ্যান্টিপাইরেটিক কোনগুলা, যেগুলা টেম্পারেচার কমাই দেয় আমাদের বডির, যেমন প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন, ঠিক আছে, একই নাম, প্যারাসিটামল এবং অ্যাসিটামিনোফেন দুইটা একই ওষুধ, আলাদা নামে শুধু একই। অ্যাডিকুয়েট ফ্লুইড থেরাপি ওরালি অর উইথ আইভি ফ্লুইড, আমি ওরালিও ফ্লুইড দিতে পারি, আইভিতেও দিতে পারি। অ্যান্টি কনভালসিভ ড্রাগস, অ্যান্টি কনভালসিভ ড্রাগ দিতে পারি যেমন ফেনোবারবিটন, ঠিক আছে। তারপরে স্টেরয়েড মেবিনিরেট, যেমন কটসন আমার স্টেরয়েড, ঠিক আছে। এই ধরনের ড্রাগগুলো আমার লাগতে পারে। আচ্ছা, এরপরে 3 নম্বর পয়েন্টে বলছে ব্লাড ট্রান্সমিউশন মে বি রিকোয়ার্ড ইন সিভিয়ার ম্যালেরিয়া। আমার সিভিয়ার ম্যালেরিয়া হলে দেখলাম যে ব্লিডিং টেন্ডেন্সি হয়, কমপ্লিকেশনে তো আমার ব্লাড ট্রান্সফিউশন করা লাগতে পারে। আদার কমপ্লিকেশন শুড বি ডিটেক্ট, আমার অন্যান্য কমপ্লিকেশনগুলো নির্ণয় করতে হবে, অ্যান্ড টু বি ম্যানেজড অ্যাকর্ডিংলি, সেভাবে আমার ম্যানেজ করতে হবে। এরপরে দেখেন গুড নার্সিং কেয়ার, গুড নার্সিং কেয়ার শুড বি প্রোভাইডেড উইথ, কীভাবে তাকে রেস্ট দিব, তার স্কিনে কেয়ার দিব, টেপিড স্পঞ্জ, অর্থাৎ আমরা হচ্ছে একটা গামছা বা ভিজা কোনো কাপড় দিয়ে, কাপড়ে হচ্ছে পানি, আমরা তো জানি যে একটা কাপড় হচ্ছে বা গামছাই মনে করেন, পানিতে দিয়ে সেটা গামছাটা আমরা চিপড়ে পানিটা বের করে সেই ভেজা গামছা দিয়ে আমার পেশেন্টের বডিটা মুছে দিব, এটাকে বলি আমরা টেপিড স্পঞ্জ, ঠিক আছে। আচ্ছা, ইনক্রিজ ফ্লুইড ইনটেক, তাকে ফ্লুইড বেশি পরিমাণে নেওয়ার জন্য আমরা উৎসাহিত করব। ব্যালেন্স ডায়েট এবং নিউট্রিশনাল ডায়েট হচ্ছে কিনা সেটাও দেখব। হাইজেনিক মেজার, সে তার হাইজেন মেনটেন করবে, এবং ইমোশনাল সাপোর্ট, তাকে মেন্টাল সাপোর্ট দিব। দেখেন ইমপ্রুভমেন্ট অফ পেশেন্ট উইথ নেসেসারি ইনস্ট্রাকশন আর অ্যাসপেক্ট অফ কেয়ার, এটাই বলতেছে যে আমার ইমোশনাল সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং ইমপ্রুভমেন্ট অফ পেশেন্টের ইমপ্রুভমেন্টের জন্য নেসেসারি আপনার ইনস্ট্রাকশন, যে ধরনের গাইডলাইন বা যে ধরনের পরামর্শ আমার দেওয়ার দরকার পেশেন্টের হচ্ছে সাপোর্টের জন্য, আমি সেগুলা দিব। সো এই হচ্ছে আমার আপনার চলে গেল নার্সিং ম্যানেজমেন্ট অফ ম্যালেরিয়া, এবং এটা হচ্ছে পারুল দত্তর বই থেকে নেওয়া, 3rd এডিশন, 247 নম্বর পৃষ্ঠায় আছে। সো আজকে এখানেই আমরা শেষ করতেছি ম্যালেরিয়ার ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং সেই একই রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা নিয়মিত ক্লাস করবেন, এবং আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকেও লিঙ্কগুলো শেয়ার করতে পারেন, যারা তারা নিয়মিত ক্লাস করতে পারে। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।